আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা এসএসসি 2025 বেসের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আমাদের যে ধারাবাহিক ক্লাস বাংলা ব্যাকরণের আজকে দ্বিতীয় ক্লাস। তো আগের ক্লাসটা তোমরা আশা করি দেখে নিয়েছো। সেখানেও আমরা বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, পরীক্ষায় কমন উপযোগী আসার মতো। তো আজকেও আমরা ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা আমাকে একটু অ্যানসার করো যে স্যার আপনার কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, আমাদের কোথাও শুনতে অসুবিধা হচ্ছে না, আমরা আপনাকে ঠিকঠাক মতো দেখতেও পাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের সমস্যা হচ্ছে না। একটু অ্যানসার করে দাও। আমি একটু সময় নিচ্ছি তোমাদের জন্য, একটু সময় নিচ্ছি। ওকে, একটু সময় নিচ্ছি, তোমরা সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি ক্লাসে একটু সময় নিব। ওকে, আমি খুব শীঘ্রই ক্লাসে শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না। আচ্ছা, আশা করি তোমরা ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছো আজকের ক্লাসে। আমাদের সাথে রাতুল, যে ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল বেগম, জি স্যার শুনতে পাচ্ছি, স্যার আপনার কথা শুনতে পাচ্ছি এবং আপনাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসকে, তাহমিনা, হ্যাঁ আমি বিশেষ করে কিছু কমেন্ট দেখি, তাহমিনার কমেন্ট সবসময় দেখি, সে সবসময় আমাদের ক্লাসগুলো দেখে, আমাদের সাথে যুক্ত থাকে। ধন্যবাদ তাহমিনা তোমাকে স্পেশালি আমার পক্ষ থেকে। আচ্ছা, যাই হোক, আমি আর দেরি করতেছি না, শুরু করে দিচ্ছি। যেহেতু তোমাদের পড়াশোনা রয়েছে, তো দেরি করলে আসলে তোমাদের জন্য অনেক সমস্যা, তো শুরুই করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সব বাচ্চার আপনি আগে বলেন কেমন আছেন। হ্যাঁ, যাক একজন পাইলাম জিজ্ঞেস করতে। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতেই ভালো আছি। তো শুরু করে দিচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। আর শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু গত ক্লাসে যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি, ওকে, তো আজকে কিন্তু তার ব্যতিক্রম না, তার পরেরগুলো নিয়ে। গতকালকে তো যে কোনো জটিলতার কারণে আমরা ক্লাসটি কন্টিনিউ করতে পারি নাই, তোমরা জানো। তো আমি একটু ফ্যানটা অফ করে দেই, হয়তো আমার একটু খারাপ লাগবে, বাট তোমরা ভালোও শুনতে পারবে। ফ্যান থাকলে ফ্যানের আওয়াজে হয়তো স্পষ্টভাবে কথা নাও শুনতে পারো, হয়তো আমার কাছে একটু গরম লাগবে, বাট আমার এই ত্যাগের কারণে যদি তোমাদের রেজাল্টটা ভালো হয়, তাহলে ইচ্ছে আসলে বড় আনন্দের কিছু নয়। ওকে, আচ্ছা শুরু করে দিচ্ছি। আমরা যেখান থেকে গতকালকে ছিলাম সেখান থেকে আলোচনা করতেছি। আমি আর দেরি করতেছি না। কেন দেরি করতেছি না? আসলে দেরি করলে সমস্যা হচ্ছে কি, তোমরা অন্যান্য জিনিস তো পড়তে হবে, তো এগুলো নিয়ে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, ওকে, আমরা যেখান থেকে শেষ করছি ঠিক সেখান থেকেই শুরু করব। আচ্ছা ঠিক আছে, দেখো, খেয়াল করে দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, সমস্যা নাই। আমি তারিখ দিয়ে রাখছি যেন কোনো ভুল না হয়। ওকে, হ্যাঁ আমি তারিখ দিয়ে রাখছি। ওকে, দেখো কালকে কিন্তু অনেকগুলো নিয়ে আলোচনা হয়েছে, তো আজকে আলোচনা হবে পরের থেকে। ওকে, আজকের এই তারিখ থেকে, আজকের তারিখ থেকে আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এটাই অনেক। ওকে, না আমি দেরি করতেছি না। তোমরা হয়তো ভাবতেছো স্যার মনে হয় দেরি করতেছে, আসলে আমার এখানে একটু সমস্যা হচ্ছে, তো আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, তো এই জন্য হয়তো তোমরা ভাবতেছো যে স্যারে মনে হয় একটু দেরি করতেছে। আসলে দেরি করতেছি না, আমি তোমাদের কমেন্টগুলো যদি আচ্ছা আমি যদি তোমাদের কমেন্টগুলো ঠিক মতো না দেখি, না পড়ি, তাহলে তো তোমরা মনে কষ্ট পাবে যে স্যারে আমাদের কমেন্টগুলো পড়ে না। তো আমি এটার জন্য জাস্ট 1 মিনিটও সময় নিব না,
জাস্ট 10 সেকেন্ড সময় নিব, আমার এটা একটু লোডিং হচ্ছে, চলে আসবে। ওকে আচ্ছা, যাই হোক, তাও এটা নিয়ে আমি আর চিন্তা করতেছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা হলো আসল ক্লাসটা, যদি বুঝো তাইলে অনেক কিছু, এখানে আর কমেন্ট পড়ে আর কি হবে। আচ্ছা যাই হোক, আমি শুরু করে দিচ্ছি, কারণ আমি এখন সময় নষ্ট করলে তোমাদের এই সময় নষ্ট হচ্ছে। আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, এইবার স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি, সরি। আচ্ছা, আমি এইবার দেখতে পাচ্ছি। আমার বিষয়ে কিছু বলবো স্যার, ফ্যান চালালে কোনো সমস্যা হবে না? আসলে না, আমি জানি ফ্যান চালালে হয়তো একটু সমস্যা হতে পারে, অলরেডি আমি ভিজে যাচ্ছি। যাই হোক, ভিজলেও সমস্যা নাই, আমার ভিজা তেমন কিছু যায় আসে না। এটাই তো একজন শিক্ষকের বৈশিষ্ট্য, তাই না? আমি কষ্ট করে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে এটাই অনেক। শুরু করে দিচ্ছি। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। দেখো উদাহরণটি কোন বাক্যের? যদি সত্য বলো। আমি গতকালকে বললাম যদি তবুও, ওকে হ্যাঁ। তারপর হচ্ছে যে, সে, যখন, তখন, এই জাতীয় যে কথাগুলো থাকলেই বুঝতে পারবা সেটা হচ্ছে জটিল বাক্যের। কোন বাক্যের? জটিল বাক্যের। কোন বাক্যের? জটিল বাক্যের। ওকে, তাহলে আমার এটার আনসারটা হবে কি? জটিল বাক্য। আনসারটা কি হবে? জটিল বাক্য। এখন এখানে আনসার কিন্তু দুইটাও হতে পারে, মিশ্র বাক্য, কারণ জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। অনেক ক্ষেত্রে এরকম থাকে। ওকে, তো যেটা সবচেয়ে এটাকে প্রায়োরিটি দিবা জটিল বাক্যকে। ওকে, যখন জটিল বাক্য থাকবে না তখন মিশ্র বাক্যকেই তোমরা দাগানোর চেষ্টা করবা। ওকে আচ্ছা, যাই হোক, আমরা পরেরটায় চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এখানে যদি থাকতো যদি মেঘ গর্জন করে তাহলে ময়ূর নৃত্য করে, যেহেতু যদি নাই তাহলে বুঝলাম এটা কি নয়, এটা জটিল বাক্য নয়। ওকে, এটা জটিল বাক্য নয়। এরপরে এটা যে যৌগিক, জটিল বাক্য না হলে তো মিশ্র বাক্যও নয়। ওকে, আর যৌগিক বাক্য না, যৌগিক বাক্য হলে এখানে এবং, ও, ওকে, কিন্তু এই কথাগুলো থাকতো। যেহেতু এই কথাগুলো এখানে নাই তার মানে এটা যৌগিকও নয়। তাহলে বাকি আছে যেটা সরল, এটার আনসারটা হবে সরল বাক্য। তাহলে এটার আনসারটা কি হবে? সরল বাক্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এইটুকু পর্যন্ত বুঝলাম। পরেরটাতে চলে যাচ্ছি। দেখো, জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই। ওকে, একটু খেয়াল করে দেখো, জমি থেকে ফসল পাই। প্রশ্ন করো, ফসল যে পাই, ফসলটা তো জমি থেকে পাই। এই জমি থেকে কোনো কিছু উৎপাদন হওয়া বা পাওয়া, এটা কিন্তু প্লাস, প্লাস না? অবশ্যই প্লাস। তা আমি তোমাদেরকে বলি, প্লাস বা মাইনাসের সম্পর্ক হলে অপাদান কারক হয়। এটা উৎপাদন হয়, এটা উৎপন্ন হয়। ওকে, তাহলে প্লাস মাইনাসের সম্পর্ক থাকলে সেটা অপাদান কারক হয়। তাহলে এখানে জমি থেকে কিন্তু আমরা ফসল পাই, এই ফসলটা কিন্তু প্লাস প্লাস হিসাবে আসে আমাদের ঘরে, পাচ্ছি। ঠিক সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো এটা অপাদান কারক। এটা কি কারক? অপাদান কারক। ওকে, এবার আমাদের মোটামুটি এটাও শেষ হয়ে গেছে। এরপর একটু আসে, ভাগে মহিষে এক ঘাটে জল খায়। দেখো, ভাগে মহিষে এক ঘাটে জল খায়, এই বাক্যের কোন জাতীয় কর্তা উল্লেখ করা রয়েছে? হ্যাঁ, আমরা জানলাম এই ভাগে এবং মহিষ। এখানে দেখো ভাগ এবং মহিষ, এখানে দুইজনই কিন্তু কর্তা, একজন ভাগ একজন মহিষ, মানে একটা ভাগ একটা মহিষ, এখানে দুইটাই কর্তা। যখন একটা বাক্যের মধ্যে কর্তা থাকবে দুইজন, কয়জন? দুইজন থাকলে তাদের লক্ষ্য থাকবে একটা। লক্ষ্য কি থাকবে? এক। দেখো, দুইজনেরই লক্ষ্য হচ্ছে জল খাওয়া, জল খাওয়া। এই দুইজনের লক্ষ্য কি? জল খাওয়া। ভাগ এবং মহিষ যখন এক ঘাটে জল খায় এবং সাবজেক্ট দুইটা, তাদের লক্ষ্য যখন একটা হয়, ঠিক সেই ক্ষেত্রে এটি হয় বেতিহার কর্তা। কোন কর্তা? বেতিহার কর্তা। আমরা অনেক ক্ষেত্রে বলি বউ জামাই পার্কে ঘুরতে যায়। তাহলে জামাই এবং বউ তাদের দুইজনের লক্ষ্য পার্কে ঘুরতে যাওয়া, ঠিক সেই ক্ষেত্রে এটা হবে আমাদের বেতিহার কর্তা। যখন কর্তা থাকবে দুইজন এবং তাদের টার্গেট থাকবে এক, তাদের কাজ থাকবে একটা, তখন সেটাকে আমরা বলবো বেতিহার কর্তা। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝছো শিক্ষার্থীরা।
এর পরের প্রশ্নটা একটু দেখো, কান্নায় শোক মন্দীভূত হয়, মানে কান্না করলে শোক চলে যায়। শোক তো বুঝছো, মনের দুঃখ চলে যায় কি করলে? কান্না করলে। এজন্য বলা হয় কান্নায় শোক মন্দীভূত হয়। এইখানে একটু খেয়াল করে দেখো, শোক যে মন্দীভূত হয় সেটা প্রশ্ন করো তো কিভাবে মন্দীভূত হয়, কিভাবে দিয়ে প্রশ্ন করো, কিভাবে। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ কারক। অধিকরণ কারক। এই অধিকরণ কারকের সেটা হয় ভাবাদিকরণ। কি হয়? ভাবাদিকরণ। ভাবাদিকরণ অর্থাৎ যখন আমরা ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করব, দেখো কান্নায় শোক মন্দীভূত হয়, হয় শোক যে মন্দীভূত হয়, প্রশ্ন করো তো কিভাবে মন্দীভূত হয়, তখন আসবে কান্নায়। তাইলে যখন আমি কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি সেটা হয় অধিকরণ কারক। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারকের একটা প্রকার রয়েছে ভাবাদিকরণ। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে আসে ভাবাদিকরণ, এবং সেই ভাবাদিকরণে এখানে অন্তস্থ রয়েছে। যদি অন্তস্থ থাকে সেটা হয় সপ্তমী, তাহলে এটা হবে ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি। ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো যে কান্নায় শোক মন্দীভূত হয়, এটা হচ্ছে ভাবাদিকরণের সপ্তমী বিভক্তি। আচ্ছা, তারপরে একটু চলে যাচ্ছি আমি, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয়। আমরা জানি কাজ সম্পূর্ণ হয় যাকে আশ্রয় করে, তাহলে সে কে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয়। ক্রিয়াটা সম্পূর্ণ হয় একমাত্র তোমার কাকে আশ্রয় করে? দেখি তোমরা এটা কমেন্টটা করো তো। তা আমি একটু সহজে বলে দিচ্ছি, দুইটা হবে, দুইটা আনসারের যে কোনো একটা হবে। ওকে, এইটা বা এইটা, এখন তুমি চিন্তা করো কোনটা হবে। ওকে, চিন্তা করো তো। আমি একটু ফ্যানটা একটু চালিয়ে নিচ্ছি, তোমরা একটু বলো তো, একটু বলো তো কোনটা হবে, কোনটা হবে, দ্রুত করো, দ্রুত 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 দ্রুত। খুব গরম লাগতেছে। একটু দ্রুত বলো, দ্রুত বলো। বলেন তো। আচ্ছা, আমি ফ্যান চালালে কি তোমাদের শুনতে অসুবিধা হয়? দ্রুত বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় সেটা অবশ্যই 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 কর্ম। কর্ম কোনটা? কর্ম। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, দেখো এই যে ক্রিয়াটা, খাওয়ার কাজটা কিন্তু ভাতকেই লক্ষ্য করে করা হচ্ছে। আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। কি দিয়ে প্রশ্ন করলে আসে? কর্মকারক। অর্থাৎ ইংরেজিতে এটাকে বলো অবজেক্ট। যেমন আমি যদি বলি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই যে সাবজেক্ট এটাকে বলবো আমরা কর্তা, বাংলায় বলে কর্তা মানে কর্তৃকারক, আর এইটা হচ্ছে ভার্ব মানে ক্রিয়া। ওকে, আর এই যে অবজেক্ট, অবজেক্ট মানে কর্ম, মানে কর্মকারক। অবজেক্ট মানে কি? কর্ম বা কর্মকারক। ওকে, তাহলে এখন দেখো ইংরেজি তো ভার্ব কিন্তু আশ্রয় করে কাকে কাজ সম্পন্ন করে? এই কর্মকে, মানে অবজেক্টকে। ঠিক আমার এখানে হবে সেটা কর্মকারক। কি হবে? কর্মকারক। স্যার আপনি সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলেন, গতকালকে এটা নিয়ে কথা বলছি, অনেকে আমাকে মেসেজ দিয়েছে, হ্যাঁ, যে আমি এগুলো নিয়ে কেন কথা বললাম। তাইলে আমি স্টুডেন্টের পক্ষে কথা বলছি, আমি তো নিজের স্বার্থে কোনো কথা বলি নাই। এরকম অনেকগুলো কথা লিখতে গিয়ে আমি বাধার সম্মুখীন হয়েছি। ওকে, অনেকে আমাকে এগুলো নিয়ে বলছে যে স্টুডেন্ট পড়াশোনা করে নাই, আপনি কেন এত মাথা ব্যথা করেন, আপনার কেন এত সমস্যা, হ্যাঁ আপনারা কেন এগুলো নিয়ে তো লেখালেখি করেন। তো আমি কেন লেখালেখি করি? আমি আমার এই কলেজের টুকরা স্টুডেন্টের জন্য লেখালেখি করি, এদের পক্ষে আমি। হ্যাঁ, একজন টিচার হিসাবে আমি দেখছি এরা কম পরিশ্রম করে নাই। এই কয়দিনে তো আমি এদেরকে আমি এত কাছ থেকে এই কয়দিনে দেখেছি। তো দেখে আমার আসলে অনেক কষ্ট লাগে যে কোনো কোনো সাবজেক্টে এরা 80-র উপরে মার্ক পাবে, A+ পাবে, হ্যাঁ A গ্রেড পাবে কোনো কোনো সাবজেক্টে, বাট কোনো একটা সাবজেক্টে MCQতে সামান্য একটু মার্কের কারণে সে ফেল করবে। এটা কখনোই কখনোই কোনো দিনও এটা মানবো না, এটা আমি মানতে পারি না।
এটা আমার হৃদয় রক্তক্ষরণ হয়। আমি কেন এদের পক্ষে কথা বলবো না? অবশ্যই অবশ্যই আমাকে বলতে হবে। এবার আমার যায় হয় হোক, কারণ ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলাটা একজন শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, আমি এই যারা উল্টাপাল্টা কমেন্ট করবে এদেরকে কি আমি ব্লক করে দিব কিনা আমি তোমাদের কাছে অনুমতি চাচ্ছি। ওকে, অনুমতি চাচ্ছি, কিন্তু আমি যারা উল্টাপাল্টা কমেন্ট করে আমি তাদেরকে ব্লক করে দিব কিনা একটু অনুমতি চাচ্ছি তোমাদের কাছে। যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি এদেরকে ব্লক করে দিব। ওকে, আর যারা উল্টাপাল্টা কমেন্ট করবে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরাই কিছু বলবা, আমি যেন না বলতে হয়। ওকে, উল্টাপাল্টা যারা কমেন্ট করবে তোমরা একটু একটু তাদেরকে কিছু বলিও, আমি যেন না বলতে হয়। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা আসি জিজ্ঞেসিব জনে জনে। এখানে জনে জনে কি দেখো, জিজ্ঞেসিব জনে জনে প্রশ্ন করলে তো জিজ্ঞেসিব কাকে, এই কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু জনে জনে কথাটা আসে। যদি কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তখন সেটাকে বলা হয় কর্মকারক। দেখো তো আছে কিনা এখানে? হ্যাঁ, একমাত্র এইখানে কর্ম রয়েছে, তার মানে এটা হচ্ছে কর্মকারক। এবার দেখো জনে জনে, দেখো এ বিভক্তি থাকলে হয় সপ্তমী, তাহলে জিজ্ঞাসিব জনে জনে হচ্ছে কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী, জিজ্ঞাসিব জনে জনে হচ্ছে কর্মে সপ্তমী। শিক্ষার্থীরা কর্মে সপ্তমী। পরেরটা দেখো, ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? শব্দ বলে, না শব্দমূল বলে, না ধাতু বলে, না ক্রিয়া বিভক্তি বলে? ক্রিয়ার প্রথম অংশকে, আচ্ছা, ক্রিয়ার কয়েকটা অংশ আছে। আমি যদি বলি, আমি যদি কি বলবো, আমি যদি বলি এই খেয়ে, দেখো তো এই যে খেয়ে বললাম, আসলে মূলত খায় থেকে হয়েছে খেয়ে। ওকে, বা খায়ে। ওকে, আবার আমি যদি বললাম চলন্ত, এটার মূল ক্রিয়াটা কি? মূল ক্রিয়া হচ্ছে চল যোগ অন্ত। এই যে চল, চলটা হচ্ছে ক্রিয়া, মানে মূল। এই ক্রিয়া মূলকে ধাতু বলা হয়। ধাতু, ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু বলা হয়। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ওকে, ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু বলা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ধুলিতেছে তরি, পুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। তো এটা বলছে বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে। দেখো, ধুলিতেছে তরি, পুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। এই যে ধুলিতেছে মানে বর্তমানে কাজ হচ্ছে, ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, বর্তমানে কিন্তু কাজটা হচ্ছে। ধুলিতেছে তরি, তরিটা ধুলতেছে, ফুলিতেছে জল, জলটা ফুলতেছে, আর ভুলিতেছে মাঝি পথ। ওকে, এই যে একটা গানের লাইন, এটা একটা গানের লাইন কিন্তু। ওকে, তো এটা কিন্তু সাধারণ বর্তমান কালের উদাহরণ। এটা কিন্তু সাধারণ বর্তমান কালের উদাহরণ। সরি, এটা হবে ঘটমান বর্তমান কালের উদাহরণ, কারণ কাজটা ঘটতেছে। কাজটা কি ঘটতেছে, এটা হবে ঘটমান বর্তমান কালের উদাহরণ। সাধারণ বর্তমান না, পুরাগঠিত না, পুরাগঠিত বর্তমান নয়। ওকে, আচ্ছা, এইবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা তখন বই পড়ছিলাম, এখানে এই যে দেখো তখন বই পড়ছিলাম, অতীতের কথা বলছে যে পড়ছিলাম অতীতে। আমরা তখন বই পড়ছিলাম, অতীতকাল। তখন বই পড়ছিলাম বলে নাই, পড়তেছিলাম। ওকে, আমরা তখন কি, আমাদের কাজটা কি ছিল? পড়ছিলাম। তাহলে এটা কোন ধরনের কাল হবে বলো তো? আমরা তখন বই পড়ছিলাম, আমাদের কাজটা কিন্তু তখন চলছিল, তাহলে এটা কি হবে? কোনটা হবে? আচ্ছা, তাহলে এটা কি হবে বলো তো? আমরা তখন বই পড়ছিলাম, এটা কি হবে? অবশ্যই অবশ্যই হবে ঘটমান অতীত। কি হবে? ঘটমান অতীত, ঘটমান অতীত, ঘটমান অতীত। অতীতকালে কাজটি চলছিল, তার মানে কি আমরা বই পড়ছিলাম, আমাদের কাজটা কি? পড়তেছিলাম। হ্যাঁ, ওকে। পরের প্রশ্নটা একটু দেখো, নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ?
একপদী, পদ থাকবে কয়টা? একটা। যেমন আমি যদি বলি আমি আম পছন্দ করি, রাজশাহী যারা আছে আমার জন্য আম পাঠাইও। ওকে, দেখো আমি আম পছন্দ করি, আমি একটা পদ, আম একটা পদ, পছন্দ একটা পদ, করি একটা পদ, এগুলো এক একটা কিন্তু পদ, যেটাকে ইংরেজিতে বলে পার্ট অফ স্পিচ। আমি একটা পদ, আম একটা পদ, পছন্দ একটা পদ। তো এখানে বলছে এক পদই, পদ থাকবে কয়টা? একটা। তো তুমি দেখো এক পদই মানে পদ থাকবে একটা, তো এখানে একটা পদ এখানে একটা পদ, দুইটা, তার মানে এক পদই তো হইল না। এখানে একটা এখানে একটা, দুইটা, এখানে একটা এখানে একটা, দুইটা, তো এক পদই মানে তো পদ একটা, তো এটাই হবে পদ। ওকে, নিচের কোনটি এক পদী? ক্রিয়া বিশেষণ, আর এটা তো ক্রিয়া। জোরে, আস্তে, ওকে, ধীরে, এই জাতীয় শব্দগুলো ক্রিয়া বিশেষণের উদাহরণ। ওকে, তাহলে জোরে এখানে একটা পদ, এটাকে বলবো আমরা এক পদী ক্রিয়া বিশেষণ, কারণ এগুলো এক একটা কি? পদ। তো এই যেখানে একটা পদ সেটা হবে এক পদী ক্রিয়া বিশেষণের উদাহরণ। আশা করি বুঝছো তোমরা শিক্ষার্থীরা। এর পরের প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি আমি। কোন সমাসে পূর্বপদ এবং পরপদের, কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায়? এইবার একটু আমি উদাহরণ দেই। যেমন দেখো গলায় গামছা, গলায় গামছা, কানে কাঠি, সরি কানে কলম, কানে কলম। তুমি দেখো তো গলায় গামছা বললে, গলায় গামছা বললে তুমি কি মনে করো যে অফিসারের গলায় গামছা? তা না। গলায় গামছা কথাটা আসলেই তোমার কল্পনার জগতে ভেসে আসে গলায় গামছা কার? একজন শ্রমিকের। গলায় গামছা কার? একজন দিনমজুরের। গলায় গামছা কার থাকে? একজন সাধারণ ব্যক্তি যে কিনা পরিশ্রম করে, একজন লেবার বা শ্রমিক টাইপের এই কেউ তোমার কল্পনার জগতে কিন্তু ভেসে আসে। তার মানে অন্য কিছুকে তুমি প্রাধান্য দিচ্ছ। গলায় বলতে আসলে গলায়কে প্রাধান্য দিচ্ছ না, গামছা বলতে আসলে গামছাকে প্রাধান্য দিচ্ছ না, অর্থাৎ গলাবাদ গামছাবাদ এগুলোকে প্রাধান্য না দিয়ে তুমি একজন শ্রমিকের কথা চিন্তা করছো, তাইলে সেটা হচ্ছে তোমার কোনটা? বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস কি করে? পূর্বপদ এবং পরপদের কোনোটিকে না বুঝিয়ে ভিন্ন কিছুকে বুঝায়, তাহলে সেটা হচ্ছে কি? আমার বহুব্রীহি সমাস। এই ছাড়াও আরেকটা দেখো কানে কলম। এই কানে কলম দ্বারা যে অফিসারের কানে কলম তাকে কিন্তু বুঝাচ্ছে না। এই যে দেখো অফিসারের কানে কলম, এইটা কিন্তু বুঝাচ্ছে না। কানে কলম দ্বারা একজন কাঠ মিস্ত্রি যে কিনা কাঠের কাজ করে বা ঘরের কাজ করে, ঘর বানায় কারো বা কারো নৌকা বানায়, তারা কিন্তু এই কানের মধ্যে কলম রাখে একটা, দিয়ে দাগ দেয়, দাগ দেয়, কতটুকু মাপ নেবে, আবার একটু কলমটা কানে রাখে, আবার একটু মাপ দেয়। তোমরা যারা শহরে বড় হয়েছো তোমরা তো আর এগুলো দেখবা না, গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছো তোমরা এগুলো ভালো করেই দেখবা। তাহলে এইটা দ্বারা কাকে বোঝাচ্ছে? একজন মিস্ত্রিকে বোঝাচ্ছে। তার মানে কানকেও বোঝাচ্ছে না, কলমকেও বোঝাচ্ছে না, একজন মিস্ত্রিকে বোঝাচ্ছে, ভিন্ন কিছুকে বোঝাচ্ছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস কি করে? পূর্বপদ এবং পরপদের কোনোটিকে না বুঝিয়ে ভিন্ন কিছুকে বোঝায়। তাহলে এটা হচ্ছে কি? বহুব্রীহি সমাস। ক্লাসটি শেয়ার করো, এই ক্লাসটি শেয়ার করো, ক্লাসটি শেয়ার করো দ্রুত দ্রুত। ওকে, আচ্ছা জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জয় কাজী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, ক্লাসটি কি কেটে দিব কিনা? গতকালকে একবার ক্লাসটি কেটে দিছি। 19-20, 19-20 কোন সমাস? 19-20 দেখো, 19-20 কোন সমাস? দেখো যেই সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়টাই প্রাধান্য পায়, উভয়টাকেই নেওয়া হয়, সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তো আমি যদি বলি বাবা মা, বাবা মা, দেখো বাবা এবং মা উভয় প্রাধান্য পাচ্ছে। দেখো 19-20, 19-20 এটাও সংখ্যা এটাও সংখ্যা, উভয়টাই প্রাধান্য পাচ্ছে।
যেই সমাসের পূর্বপদ এইটার নাম পূর্বপদ, পরে যেটা থাকবে তার নাম হচ্ছে পরপদ, আর পুরাটা মিলে হচ্ছে কি ভেষবাক্য। ওকে, এটা হলো সমস্ত পদ। অবশ্যই ভেষবাক্য থাকলে তো ও থাকবে, এখানে তার ভেষবাক্য না, ভেষবাক্যের আরেক নাম বিগ্রহ বাক্য। তো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়টাই প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে 19-20 কি? 19-20 হচ্ছে দ্বন্দ্ব সমাস। 19-20 কি? 19-20 কি? দ্বন্দ্ব সমাস। পরে আমি চলে যাচ্ছি দা কুমড়া। দায়ের সাথে কুমড়া, মাসির সাথে ফিসির, সাপের সাথে বেজির কি সম্পর্ক ভালো কিনা? দেখো, সাপ বেজিকে দেখে কি বলে আই লাভ ইউ? এটা বলে না, ফোসফোস শুরু করে। বেজি এই দিক থেকে, সাপ এই দিক থেকে, কি একটা দ্বন্দ্ব সম্পর্ক এখানের মধ্যে, একটা বিরোধ সম্পর্ক। দায়ের সাথে কুমড়া বলে না আরে ভাই আর বলিস না, ওদের মধ্যে দা কুমড়ার সম্পর্ক মানে কি বিরোধ সম্পর্ক। দা কুমড়া মানে কি বিরোধ সম্পর্ক। দায়ের সাথে কুমড়ার মানে কি দা দিয়ে কিন্তু কুমড়া কাটা হয়। তো দায়ের সাথে কিন্তু কুমড়ো আর একটা বিরোধ সম্পর্ক থাকে, সাপের সাথে বেজির একটা বিরোধ সম্পর্ক থাকে, মাসির সাথে ফিসি সব সময়, মাসি একটা বললে ফিসি আরেকটা, ফিসি আরেকটা বললে মাসি আরেকটা, এদের মধ্যে সম্পর্ক সবসময় একটু বিরোধ বিরোধ লাগে। এই জন্য হচ্ছে দা কুমড়া একটা বিরোধাত্মক দ্বন্দ্ব। এটা হবে একটা বিরোধাত্মক দ্বন্দ্ব। দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব শিক্ষার্থীরা। তাহলে আমরা মোটামুটি জানলাম দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। পরেরটা দেখো, নিচের কোন শব্দটি অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ওকে, তো আমি কিন্তু তোমাদেরকে আনসার করার সুযোগ দিচ্ছি না, আবার রাগ করিও না তোমরা। সাপ এই দিক থেকে একটা দ্বন্দ্ব সম্পর্ক এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার আমি একটু বলি, আমি ফ্যান বন্ধ করি, ধুরো আমার এত সুখ দরকার নেই। আমার ছাত্রছাত্রীরা কথাগুলো মনোযোগ সহকারে শুনলে এটাই আমার সুখ। দরকার নাই এত আরামসে থাকার, এত আরামের দরকার নাই। আমার ছাত্রছাত্রীরাগুলো ভালো মতো শুনতে পারলে এটাই অনেক। যাই হোক, এইবার মনে হয় একটু ভালো করে শুনতেছো। ফ্যানের কারণে শোনা যাচ্ছে না, হয়তো আমি সুখ পাবো কিন্তু বাট তোমরা কষ্ট পাবে, এটা আমি চাই না। নিচের কোন শব্দটি অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলোক দ্বন্দ্ব। অলোক মানে কি জানো? যেই সমাসের, যেই পদের যে পূর্বপদ এবং পরপদে সেম বিভক্তি থাকে। যেমন আমি যদি বলি দেশে বিদেশে, দেশে বিদেশে, দেখো দেশে এ আছে, বিদেশে এ আছে। ওকে, দেখো দুইটা পূর্বপদ এবং পরপদে কিন্তু একই বিভক্তি থাকে, সেটাকে বলে অলোক দ্বন্দ্ব। তো এখানে দেখো তো এরকম কোনটাতে আছে? আসা যাওয়া, তুমি আমি, দেখো হাতে এ আছে, কলমে এ আছে। খেয়াল করছো কিনা? তাহলে এটা আমার কোন দ্বন্দ্ব? এটা অবশ্যই আমার কোন দ্বন্দ্ব? অবশ্যই অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব। ওকে, আচ্ছা তোমরা শুনতেছো কেন? তাহলে আমি ফ্যানটা একটু কমাই দেই। ওকে, একটু কমাই দিচ্ছি। ওকে, এটা হবে অলোক দ্বন্দ্ব। পরেরটা দেখো দাতা। দেখো এত কথার দরকার নাই, এগুলো পরীক্ষাতে আসলেই ওকে, এগুলো পরীক্ষাতে আসলেই, যেমন দাতা শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? দেখো দাতা, এইটা চেনার সবচেয়ে বড় উপায়টা হচ্ছে তা থাকলে তিস হয়, তা থাকলে তিস হয়, এটা হলো চেনার উপায়। তা থাকলে তিস হয়, তো শেষে তা থাকলে তিস হয়, তো তিস কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আছে, তার মানে এটাই উত্তর। এটা হলো চোরামি উত্তর আর কি। তা থাকলে তিস হয়, যেমন নেতা, নয় যোগ তিস, দেখো তা থাকলে তিস হয়। যেমন দাতা, দা যোগ তিস। ওকে, ঠিক আছে, তাহলে তা থাকলে কি হবে? তিস হবে। তো তিস কোথায় আছে? এই যে এখানে আছে, এটাই উত্তর। দাতা, দা যোগ তিস। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এইবার আরো আছে, যেহেতু তোমাদেরও সময় নাই। স্যার
আপনার সাজেশনগুলোর মধ্যে অনেক কমন বাচ্চা, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে একটা ভালো ফলাফল করতে পারি। জয় কাজী, ধন্যবাদ জয় তোমাকে খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইবার তোমাদেরকে সহজে একটা কথা বলে দেই, এইবার বলি, একটু অ্যাড দিচ্ছি আর কি, মাফ করবা। ওকে, একটু অ্যাড দিচ্ছি। মাঝে মধ্যে তোমরা দেখো না টেলিভিশনের মধ্যে নাটক দেখতে গেলে একটু অ্যাড আসে, একটু অ্যাড আসছিল মাঝখান দিয়ে একটু অ্যাড দিচ্ছি, কিছু মনে করবা না। ওকে, একটু খেয়াল করে দেখো, এইবার একটু খেয়াল করে দেখো, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ক্র্যাশ কোর্স। এই কোর্সটা তোমরা তো পরীক্ষা দিয়ে 13 তারিখের পরেই পরীক্ষা শেষ, একদম ঘোরা পেরা, হ্যাঁ 2-3 মাসের মতো একদম ফ্রি। কলেজ ভর্তি পর্যন্ত ম্যাক্সিমাম 3 মাস, এই 3 মাসের মতো একদম ফ্রি, কোনো কাজ নাই, কোনো কিছু নাই। অথবা তোমাদের ভাই বোন যারা 6ষ্ঠ, 7ম, 8ম বা 9ম বা 10ম শ্রেণীতে পড়ে বা ইন্টারে পড়ে, যেটাই হোক, বা জব খুঁজতেছে বা সেনাবাহিনী থেকে জব করতে চাচ্ছে, যেইখানে হোক যেটার জন্য হোক, ইংলিশ না জানলে সব ক্ষেত্রেই তুমি বিফলে যাবে। ঠিক সেই জন্য আমরা ইংলিশে যা প্রয়োজন একদম একবার তুমি একটু চোখ ভুলিয়ে নাও তো, তোমার জীবনে কি কি প্রয়োজন দেখো তো, সবগুলো আমাদের লেকচার। স্যাররা কি পরিমাণ যে তোমাদের জন্য কষ্ট করতেছি, একবার একটু দেখে না তো আসলে এটার ভিতরে কি আছে। দেখো কি নাই সেটা আমাকে একটু বলো যে স্যার এটা নাই। দেখো শুরুতে প্রথম যে লেকচার, সেখানে অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স ইন ডিটেলস নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। শুধু যে থাকবে তাও না, এটার উপরে পরীক্ষা হবে। দেখো এক্সামিনেশন, প্রত্যেকটা টপিকের উপরে এক্সামিনেশন। ওকে, ওই কীভাবে স্যারে এখন যেভাবে পরীক্ষা নেই ঠিক সেইভাবে পরীক্ষা হবে, প্রত্যেকটা টপিক শেখার পরেই পরীক্ষা হবে। দেখো আর ইংলিশে কখনো আটকাইবা, কখনোই সম্ভব না। এটা হবে জীবনের শুরু এবং শেষ কোর্স। এরপরে ইংলিশ তুমি প্রাইভেট পড়াইবা, আর প্রাইভেট পড়া লাগবে না, কোথাও তুমি আর প্রাইভেট পড়তে হবে না, কলেজে গেলেও লাগবে না, কারণ সব টপিক এখানে। কলেজে যা পড়বা সবগুলো এখানে রয়েছে। ওকে, গ্রামার আর দরকার নাই। এরপরে তোমার ভাই বোন যারা 6, 7, 8, 9, 10-এ পড়ে, তারাও আর গ্রামারের জন্য কোথাও যেতে হবে না, সব কিছু এখানে তো আলোচনা করতেছি না। দেখো প্রথম লেকচারে আমরা শিখবো অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স ইন ডিটেলস। এগুলো শিখলে বিস্তারিতভাবে ধারণা পাবে। এটা দেখো বেসিক, এগুলো কিন্তু বেসিক এবং অ্যাডভান্স দুইটাই কিন্তু এখানে আছে। ওকে, পার্ট অফ স্পিচ বেসিক। আমরা তৃতীয় লেকচারে দেখবো ভার্বস ইন ডিটেলস, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, প্যাকটিটিভ ভার্ব। একদম বিস্তারিত, সারা জীবন জানো না স্যার ট্রানজিটিভ ভার্ব কি রে বলে, স্যার ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানি না, প্যাকটিটিভ ভার্ব কি এগুলো জানি না, পজিটিভ ভার্ব কি আমরা কখনো জানি নাই, কিন্তু ইনশাআল্লাহ এগুলো থেকে শিখতে পারবা এবং তৃতীয় ক্লাসে সেটা জানতে পারবা। এরপর লেকচার 4 সেন্টেন্স ইন ডিটেলস, লেকচার 5 সেন্টেন্স স্ট্রাকচারস ইন ডিটেলস, সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। এরপরে সারা জীবন টেন্স নিয়ে টেনশনে ছিলা, এইখানে যখন পড়বা তখন টেন্স মুখস্থই করা লাগবে না, সুন্দর মতো টেকনিকের মাধ্যমে শিখতে পারবা। এরপরে দেখো লেকচার 7-এ পার্সন, নাম্বার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, জেন্ডার নিয়ে আলোচনা থাকবে এবং লেকচার 8-এ আর্টিকেলস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। ওকে, দেখো তোমাদের জন্য কি নাই, অফিসার কি না তৈরি করছে তোমাদের জন্য, একটু খেয়াল করে দেখো। এরপরে দেখো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট রয়েছে, ডিগ্রি নিয়ে তো একদম সব ক্লাসে ডিগ্রি থাকে, তো ডিগ্রি নিয়েও এখানে বিস্তারিত ক্লাস থাকবে। হ্যাঁ, কোয়েশ্চেন ফরমেশন, ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে বিস্তারিত জানতে পারবে, কখনো কোথাও আর পড়তে হবে না, সব এখানে রয়েছে, সব এখানে পাবে ইনশাআল্লাহ। লেকচার শিটগুলো একদম মানে ভালো করে বাইন্ডিং করে রাখবা, যেগুলো আমি তোমাদেরকে দিব, ওগুলো দিয়ে তুমি জীবনে প্রত্যেকটা সেক্টর স্টুডেন্ট পড়াইতে পারবা, নিজেও পড়তে পারবা, নিজের আর কোথাও পড়তে হবে না, শুধু এগুলোই পড়লেই হবে। ওকে, দেখো ট্যাগ কোয়েশ্চেন নিয়ে এখানে বিস্তারিত আলোচনা থাকবে, ট্যাগ কোয়েশ্চেন। তারপর হচ্ছে মোডাল ভার্বস ইন ডিটেলস থাকবে, মোডাল ভার্ব সম্পর্কে এখানে আলোচনা থাকবে, মোডাল ভার্ব। এরপরে 14 যে লেকচার, সেখানে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে শিখতে পারবা বিস্তারিতভাবে, একদম অল্প একটু না কিন্তু বিস্তারিতভাবে শিখতে পারবা। পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা থাকবে, সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা থাকবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিয়ে ডিটেলস বিস্তারিত থাকবে। ওকে, এরপর হোমোফোনস অ্যান্ড হোমোনেমস, ওয়ার্ড অর্ডার সম্পর্কে, এটা তো নতুন টপিক, কখনো নাম শুনো না, ইনশাল্লাহ এখানে শুনবা মানে কি শিখবা। ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা থাকবে, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন ইন সেন্টেন্স, প্রিপোজিশন ইন ডিটেলস, বিস্তারিত। দেখো কি নাই জীবনে, কি নাই। ওকে, দেখো
শিখতে পারবা ইনশাল্লাহ। এরপর আসি অ্যাডভান্স ইংলিশ। এগুলো কারা শেখে? যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে, যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিবে, যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, কিন্তু তোমরা এখানে শিখতে পারবা। জীবনে একবারে শিখে যাবা, আর দরকার নাই, একবারে শিখবা। আর বেসিক থেকে যেহেতু শেখাবো, আর অ্যাডভান্স তোমার জন্য সহজ। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে এই যে টপিকগুলো, এগুলো তোমাদেরকে ওই বেসিকটা না শিখিয়ে শেখানো হয়, তো এই জন্য ওনারা বলে তোমরা শুধু তাকাই থাকো, বুঝো না। যেহেতু আমরা বেসিকটা শেখাবো, এগুলো তোমার জন্য পান্তাভাত হয়ে যাবে। আর পরীক্ষা তো দিবাই, প্রত্যেকটা পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা টপিকের 25 মার্ক 30 মার্ক করে করে পরীক্ষা হবে। ইনশাল্লাহ শিখতে পারবা মনের মতো করে। এরপর এবার আসি বেসিক সেন্টেন্স প্যাটার্ন, মানে সেন্টেন্স কিভাবে, তোমরা তো সেন্টেন্স তৈরিই করতে জানো না, তো এখানে সেন্টেন্স কিভাবে তৈরি করবা এটা নিয়ে বিস্তারিতভাবে থাকবে। একটা সেন্টেন্স কিভাবে তোমরা তৈরি করবা, হ্যাঁ, মানে বাংলায় চিন্তা করে করে ইংলিশে কিভাবে সেন্টেন্স তৈরি করবা, সেটাই বেসিক সেন্টেন্স প্যাটার্নে শিখতে পারবা। এছাড়াও দেখো পার্ট অফ স্পিচ ইন ডিটেলস উইথ আইডেন্টিফিকেশন। এইবার এক একটা পার্ট অফ স্পিচ কোনটা সেন্টেন্সের মধ্যে কি হিসেবে বসে, এগুলো নিয়ে জানতে পারবা। এরপরে দেখো টু বি ভার্ব অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিভাবে বসে, টু হ্যাভ ভার্ব কিভাবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, ডিটারমাইনার্স, ক্লজ ইন ডিটেলস, ফ্রেজ ইন ডিটেলস, মডিফায়ার, এইচএসসি স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য মডিফায়ার, প্যারালিজম, ইনভার্সন, রিডান্ডেন্সি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, এমবেডেড কোয়েশ্চেন। দেখো কি নাই এখানের মধ্যে, বলো তো কি নাই? জীবনে একবারই শিখবার দরকার নাই। ওকে, তারপর দেখো সাবজাংটিভ, জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো নিয়ে ফোলাফাইন সারা জীবন প্রাইভেট পড়ে, দরকার নাই, একবারে শিখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখো কজেটিভ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, মোডালস ইন ডিটেলস, হ্যাঁ, ইউজ অফ মোডাল, মোডালের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে এখানে আলোচনা থাকবে। হ্যাঁ, ন্যারেশন ইন প্যাসেজ ন্যারেশন, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ড, ভোকাবুলারি, অ্যানালজি। অ্যানালজি সম্পর্কে মনে হয় জীবনও শুনো নাই, আজকে শুনো। ওকে, কি কি টপিক রয়েছে তোমরা তো কিছুই জানো না। এরপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বের 2টা ক্লাস রাখছি, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে একটু, কারণ প্রত্যেকটা ক্লাস যেহেতু 1.5 ঘন্টা করে, 2 ঘন্টা করে, হ্যাঁ 1.5 থেকে 2 ঘন্টা, এই জন্য আমাদের একটা লেকচারই যথেষ্ট প্রত্যেকটা টপিকের জন্য। এরপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আনসারিং কোয়েশ্চেন, টেকনিক ফর কম। দেখো প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর তোমরা দিতে পারো না, এই ক্লাসটা করলে প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ না করে খুঁজে খুঁজে বের করে লিখতে পারবা, সেই টেকনিকটা এখানে দেখানো হবে। এরপরে কনফিউজিং টার্মস অ্যান্ড মিসসেলেনিয়াস। এরপর লেকচার 55তে কমন মিস্টেকস ইন ইংলিশ, ইংলিশ বলতে গেলে কি কি ভুল হয় সেগুলো নিয়ে এখানে বিস্তারিত থাকবে। এছাড়াও ফ্রি হ্যান্ড রাইটিং A to Z, প্যারাগ্রাফ ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাট থাকবে। লেকচার 58তে আমরা দেখব সিভি, কম্পোজিশন, গ্রাফ অ্যান্ড চার্ট। এত কিছু শিখতে পারবা সামান্য কোর্স ফ্রিতে, তাহলে আর দেরি কেন, চলে আসো অফিসার পেজে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাবে। এত কিছু শেখার কোর্স ফি কত হতে পারে দেখি একটা কমেন্ট করো তো। এত কিছু শিখতে পারবা জীবনে, আর কোথাও দৌড়াইতে হবে না। ছোট ভাইটাই যারা আছে তাদেরকে সবাই এটার সাথে যুক্ত করে দিবা, কারণ জীবনে আর পাইবো না, আর নাই। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে রে ভাই, কি অবস্থা হয় জানি না, বাট আর সে সুযোগ আর পাবা না, হয়তো জীবনে আর সুযোগ নাও আসতে পারে। এজন্য আগেই শিখে রাখো সবকিছু, শিখে নাও সবকিছু, এই সুযোগটা আর পাবে না। এখন প্রযুক্তির যত উন্নয়ন হয়েছে, হয়তো নাও থাকতে পারে এসব সুযোগ, শিখে নাও। মাত্র 2 থেকে 3 মাসের কোর্স, খেয়াল করে দেখো, বুঝছো, মাত্র 3 মাসের কোর্সের মধ্যে এগুলো সব শিখে রাখতে পারবা তোমরা। এইবার আমার অ্যাড শেষ। এইবার আমি পড়ায় চলে যাচ্ছি, মাঝে মধ্যে একটু অ্যাড দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাড শেষ। কতদিন ক্লাস করতে হবে? মাত্র 3 মাস। ওকে, 3 মাস। বলে আমরা শিখে কি করবো? আপনার সারা জীবন ইংলিশ লাগবে, বলে আর শিখে কি করবো? এগুলো শিখছেন? আপনাকে কেউ শেখাইছে? এসএসসিতে কেউ শেখাইছে? বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার স্কুলের টিচাররা ক্লাসের মধ্যে মন উজাড় করে পড়াইছে, এমন কোনো টিচার আছে? বলেন। বাবারে, তোমরা যত টাকা নিয়ে চিন্তা করতেছে, কেউ 5,000 টাকা বলতেছে, কেউ 1500 টাকা বলতেছে, কেউ 2000 টাকা বলতেছে। আসলে অফিসারের মন এত বড় করব না, মানে এই কোর্স নিয়ে আমি সামান্য কিছু রাখবো, কারণ স্টুডেন্টদেরকে আমি শেখাইতে চাই। ওকে, এত বেশি, অনেকে বলতে স্যার 5,000 টাকা। না বাবা,
একদম কম কম যেন সবাই করতে পারে সেইভাবে আমরা রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাকিব বলছে স্যার 1000 টাকা। ওকে, কবে পড়াবেন? এই তো তোমাদের পরীক্ষা শেষ হলে 20 তারিখ থেকে 1 সপ্তাহ তোমাদেরকে বিরতি দিব, 20 তারিখ থেকে আমরা পড়ানো শুরু করব। ওকে, আমরা দেখি পরে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের সময় নষ্ট করার জন্য খুব 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 বেশি দুঃখিত আমি। আর আরেকটা কথা বলি, এটা যারা রেজিস্ট্রেশন করবে তারা পাবে কিছুটা ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? দর্শন, দেখো দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? দেখো অন থাকলে, দেখো শেষে কিন্তু 10 যোগ অন থাকলে অন হয় অথবা অনট হয়। অন থাকলে অন বা অনট হয়। তো দেখো এখানেও কিন্তু অন আছে আর এখানে শন, এটা বাদ এটা বাদ। অন থাকলে অনও হয় অথবা অনট হয়। ওকে, আর 10 থাকলে, 10 থাকলে হয় দিশ। তাহলে দিশ কোথায় আছে? এই যে স্যার এখানে দিশ আছে, তার মানে এটাই উত্তর। দর্শনের প্রকৃত প্রত্যয় হচ্ছে দিশ যোগ অনট, দিশ যোগ অনট, দিশ যোগ অনট। ওকে, শ্রীগোপাল রাতভর বলতেছে স্যার এই জন্য অনেক দুর্বল হয়ে গেছে। আসলে তোমরা দেখো আমি যতটা ডেডিকেটেড, আমার মধ্যে কোনো মিথ্যা কিছু নাই, মেকি কিছু নাই, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ এই কয়দিনে। তাইলে তোমরা কেন এটা করবা না? আর আমি তো তোমাদের ভালোবাসার জায়গা থেকে তো একজন মানুষ, তাহলে অবশ্যই এটা তোমাদের করা উচিত, তাই না? অবশ্যই আমি তোমাদের কি পরিমাণ পরিশ্রম করবো সেটা দেখতেই পাবে এখানের মধ্যে। দেখো 40 শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? 40টাকে আগে ভাঙাতে হবে। 40 মধ্যে আগে ভাঙাও তো চল যোগ ইষ্ণ, কোথায় আছে এটা? দেখো এটা প্রথমটাতে আছে। আর দেখো এইটা যে এটার আনসার, এটা বুঝবো কিভাবে? দেখো এটা রোড চিহ্ন আছে, কিন্তু রোড চিহ্ন কোথায় থাকে? ক্রিয়ার উপরে রোড চিহ্ন থাকে, ক্রিয়ার উপরে রোড চিহ্ন থাকে, মানে ধাতুর উপরে রোড চিহ্নটা থাকে। ওকে, এটাকে বলা হয় কোন চিহ্ন? কেউ কি বলতে পারবে? এটাকে আমি হয়তো রোড চিহ্ন বললাম, এটাকে কোন চিহ্ন বলা হয়? কেউ বলতে পারে? ধাতু চিহ্ন বলা হয় এটাকে। ওকে, তাহলে চল যোগ কৃষ্ণ 40 মেইন, এটাকে ভাঙাইতে হবে, ভাঙাইলে কি হয় সেটা চিন্তা করতে হবে। ওকে, তারপরেরটা একটু দেখো, এ ধ্বনি বিবৃত উচ্চারণ কোথায় পাওয়া যায়? এ ধ্বনি, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোথায় পাওয়া যায়? এ ধ্বনি, তো এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোথায় পাওয়া যায়? কেউ কি বলতে পারবা? এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোথায় পাওয়া যায়? আদিতে, অন্তে, মধ্যে, আদি এবং অন্তে। তোমরা চিন্তা করো তো কোথায় পাওয়া যায়? এ ধ্বনির বিবৃত উচ্চারণটা আদি এবং অন্তে দুই জায়গাতেই কি পাওয়া যায়? রচনা কত পেজ লিখতে পারবা? রচনাতে 20 পয়েন্ট লিখো না, 15 পয়েন্ট লিখো। ওকে, ম্যাক্সিমাম 10-15 পেজ লিখতে পারলে ভালো। যদি 10-15 পেজ লিখতে না পারো, অ্যাটলিস্ট 8 থেকে 10 পেজ লিখলে তুমি ফুল মার্কটা পাবে। 8 থেকে 10 পেজ লেখা তো সম্ভবই, যেহেতু সময় অনেক এখানে রয়েছে বাংলার ক্ষেত্রে। লেখো। কি হবে বলো তো? মায়াবী মিম গ হবে। আরে একজন বলতেছে, শাওন বলতেছে কে কে স্যারকে কখনো ভুলবে না। এই পৃথিবীটাই এমন, উপকার পেয়ে গেছে স্টুডেন্ট, পরে স্যাররে আর মনে রাখবে না। হ্যাঁ, মানে এই যে স্যার যে এত কষ্ট করতেছে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নিয়ে কাজ করতেছি না, শেষ এরপরে স্যারে বলবে হু আর ইউ, তাই না? এটা হয়ে আসতেছে, এটা জীবনে আমি দেখতেছি, এটা নিয়ে অনেক 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 আমি দেখেছি। স্টুডেন্ট পরে আর এগুলো মনে রাখে না। আচ্ছা, জাহানারা আক্তারে কি আমি ডিলিট করে দিব, ব্লক করে দিব কিনা? তাহলে এটা আদি এবং অন্তে, তাই না? ওকে, তারপরটাতে একটু চলে যাই। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। সবসময় কি হয়? দীর্ঘ হয়। সবসময় কি হয়? দীর্ঘ হয়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। আর আলোচনা করতেছি না, কারণ সময় তোমাদের কম। ওকে, পড়তে হবে, বাকি পড়াগুলো পড়তে হবে। একটু পরে তোমাদের আবার পরীক্ষা আছে রাত 9টায়। এরপরটা দেখো, দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, হ, এই 4টা বর্ণকে কি বলা হয়? কেউ বলতে পারবানি? এই 4টা বর্ণকে কি বলা হয়? এই 4টা বর্ণ, যেইটা উত্তর দিতে পারবে তাকে আমি আমার যে কোর্স, ইংলিশ কোর্সে, তাকে আমি 50% ডিসকাউন্ট দিব। যা হয় যাও, এই প্রশ্নটা আগে যে উত্তর দিতে পারবে, আগে যে উত্তর দিতে পারবে তাকে কোর্স ফি যা হয় সেটা পরে, তাকে আমি 50% ডিসকাউন্ট দিব। বলো তো কি
দন্তস্ব, মূর্ধন্য ষ, তালব্য ষ, হ, এই 4টি বর্ণকে কি বলা হয়? কে বলতে পারবা? কে বলতে পারবা? মামুন ইসলাম স্যার, লাভ ইউ। সোয়ান পাটোয়ারি বলতে স্যার আপনার কি টঙ্গীর পাড় স্কুলের কথা মনে আছে? হ্যাঁ ধন্যবাদ, আমি টঙ্গীর পাড় স্কুলে শিক্ষকতা করছি। হ্যাঁ ধন্যবাদ, এই তো মনে আছে। হ্যাঁ আমি টঙ্গীর পাড় স্কুলে প্রায় 6 মাসের মতো শিক্ষকতা করছি। ওকে, তারপর যাতায়াত দূরে নানা কারণে চলে আসছে। আচ্ছা দেখো তো কি হবে? দন্তস্ব, তালব্য ষ, মূর্ধন্য ষ, হ, এই 4টি বর্ণকে কি বলা হয়? কে বলতে পারবা? কে বলতে পারবা? আচ্ছা অনেকেই উত্তর দিচ্ছে স্পর্শবর্ণ, 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 স্পর্শবর্ণ। বেশিরভাগ উত্তর অলরেডি দিয়ে ফেলছে। 1 নং হবে আহারে, আহা, অচিন পাখি, অচিন পাখি। ধন্যবাদ অচিন পাখির জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে মহামূল্যবান গাছ। আচ্ছা গাছ তো না, গাছ তো দিতে পারবো না, মহামূল্যবান বই তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বই গিফট রয়েছে। ওকে আচ্ছা তাহলে কি হয়েছে? এটা হবে উষ্মবর্ণ। উষ্মবর্ণ, উষ্মবর্ণ কয়টি? 4টি। উষ্মবর্ণ কয়টি? 4টি। দন্তস্ব, তালব্য ষ, মূর্ধন্য ষ এবং হ, এই 4টিকে বলবো আমরা উষ্মবর্ণ। কি বর্ণ? উষ্মবর্ণ। ঠিক আছে, উষ্মবর্ণ হবে। ধন্যবাদ তোমাদেরকে। পরে একটু দেখি, আমরা পরেরটা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা দেখো, শীতাত্ম। শীতাত্ম, শীতাত্ম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শীতাত্ম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত। শীত যোগ ঋত, ঋতু না, ঋতু না, ঋত। ওকে, তার মানে শীত যোগ ঋত, ঋত, ঋত। দেখবা একটু দাগানোর সময় খেয়াল করে দেখবা। হ্যাঁ একটু দাগানোর সময় খেয়াল করে দেখবা। প্রশ্ন কিন্তু ফাঁস করে দিচ্ছি কিন্তু আজকের পরীক্ষার জন্য। ওকে, একটু দাগানোর সময় খেয়াল করে নিবা যে কি ঋতু দাগাইছ নাকি ঋত। প্রশ্ন ফাঁস, আজকের পরীক্ষার একটা প্রশ্ন ফাঁস। শীতাত্ম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শীত যোগ ঋত, শীত যোগ ঋত। ওকে, তারপরে আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? কে বলতে পারবা? আচ্ছা জান্নাতুল বেগম, আচ্ছা আমি খেয়াল করিনি, আপনি বলছেন, অসংখ্য ধন্যবাদ। আমি দেখ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ওকে, তোমরা অনেকেই করছো, অসংখ্য ধন্যবাদ। তো এটার উত্তর করতে পারবানি? হ্যাঁ এইটা অনেকে লিখতেছে ক, এটার আনসার হবে খ। এটার আনসার কি হবে? খ, 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 খ। আনসার কি হবে? আনসার কি হবে? খ, খ। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। 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 ওকে, কয়টি? 4টি। পরের প্রশ্নটা দেখো, পর্তুগিজ ভাষার বাংলা ব্যাকরণ আচ্ছা যাই হোক, পর্তুগিজ ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়েল দা আসসাম্পুসাও। এইটা মানুয়েল দা আসসাম্পুসাও, পর্তুগিজ ভাষায়। খেয়াল করতে হবে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়েল দা আসসাম্পুসাও। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। পরেরটা একটু খেয়াল করে দেখো, রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কোন ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। ওকে, গৌড়ীয় ব্যাকরণ। তারপরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, আমি শেষ করে দিব যেহেতু তোমাদের 9টায় পরীক্ষা রয়েছে আর 5 মিনিট। কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? বাংলা ভাষায় প্রথম কোন বাঙালির কথা বলছে যে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন এবং তার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ।
আশা করি তোমরা ভালো করে এটা বুঝছো শিক্ষার্থীরা। পরে চলে যাচ্ছি, বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ এসএসসিদের বাংলা পরীক্ষা রাত 9টায়। ওকে, ব্যাকরণের পরীক্ষা। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন ডক্টর মিস্টার এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেড। পরের প্রশ্নটা দেখো, যেহেতু 9টা বেজে গেছে, খুব দ্রুত গতিতে প্রশ্ন করতেছি। ওকে, প্রত্যেক ভাষারই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে বলো তো? এটা প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? আলোচ্য বিষয়ের কথা বললে আসলে মৌলিক অংশের কথা চলে আসে, আর এটা হচ্ছে চারটি। ওকে, তারপরের প্রশ্নটা একটু দেখো, ব্যাকরণ শব্দের সঠিক, আচ্ছা এটা আমি একটু করে দিচ্ছি। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। পরের প্রশ্নটা চলে যাচ্ছে, বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। যেহেতু সময় কম, আমরা চলে যাচ্ছি, বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। এরপরে জমি থেকে ফসল পাই, এখানে কোনো কিছু থেকে কোনো কিছু পাইলে এটা আবারও আসছে, এটা হচ্ছে অপাদান কারক। জমি থেকে ফসল পাই, এটা কোন ধরনের? এটা হচ্ছে অপাদান কারক। পরের প্রশ্নটা দেখো, পুকুরে মাছ আছে, কোন স্থানে কোনো কিছু আছে বা কোনো নির্দিষ্ট স্থানে কোনো কিছু থাকলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তো এটা হচ্ছে আমার কোন ধরনের কারক? সেটা হচ্ছে অধিকরণ কারক। কোথায় আছে? পুকুরে। এ থাকলে সপ্তমী, তাহলে এটা হলো অধিকরণের সপ্তমী বিভক্তি। অধিকরণের সপ্তমী বিভক্তি। এরই সাথে সাথে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? একটা বাক্যে আবেগ শব্দ খুব স্বাধীনভাবে ব্যবহৃত হয়। তাহলে আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? স্বাধীনভাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, মেয়েটি গুনগুনিয়ে গান করছে, এই বাক্যে গুনগুনিয়ে কোন বিশেষণ? এই গুনগুনিয়ে কোন বিশেষণ? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্টে অবশ্যই বলবা। যেমন গুনগুনিয়ে গান গায় কে? এখানে নিজ দায়িত্বের আনসার দিবা। ওকে, আরও আছে, সময় নাই আজকে এটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য। ইনশাল্লাহ ইউটিউবে আজকের ক্লাসটি আপলোড করে দিব, অবশ্যই সবাই ইউটিউব থেকে ক্লাসটি দেখে নেওয়ার চেষ্টা করবা। ওকে, ইউটিউব হচ্ছে FH ইংলিশ লার্নিং হোম। FH ইংলিশ লার্নিং হোম। FH ইংলিশ লার্নিং হোম লিখে সার্চ করলে ইউটিউবে আমাকে দেখতে পাবে এবং আমার ক্লাস দেখতে পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো। ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আর ক্লাস একটু পরে পরীক্ষা, সবাই পরীক্ষা দিয়ে দিবা ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।